প্রিয় শিক্ষার্থী, আশাক আলী খান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় এবং সহকারী প্রধান শিক্ষক জনাব সুলতানা খানমের প্রতি, যাদের সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে আমাদের এই অনলাইন কার্যক্রম পরিচালিত হচ্ছে। রুটিন অনুসারে নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ক্লাস, যাই হোক আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি যে টেবিলে পড়ো, আমি যদি তোমাকে জানতে চাই যে তোমার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি নিশ্চয়ই বলবা যে 5 মিটার বা 3 মিটার। তাহলে আমরা এই যে 3-5-এর পরে যে মিটার শব্দ ইউজ করলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। ঠিক একইভাবে সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই যে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, তাহলে এই এবং সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড, তাহলে পদার্থের পরিমাপের একক মোল। অবশ্যই মোল, সঠিক উত্তর বলেছ। তাহলে আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 6ষ্ঠ অধ্যায় এবং মোলের ধারণা ও রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা, তাহলে মোলের ধারণা এবং রাসায়নিক গণনা যা আমরা জেনে নিলাম, আমরা আজকে এই পাঠটি নিয়ে আলোচনা করব। আলো, শূন্যস্থানে আলো তোমার 299,792,458 ভাগের 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, একটা বিশাল সংখ্যা। এই সংখ্যাটা খুব অল্প সংখ্যক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। ঠিক মোল কাকে বলে? মোল আমরা পদার্থের পরিমাপ হচ্ছে মোল। তাহলে প্রাথমিক ধারণা ছিল যে কোনো পদার্থের 0.012 কেজি কার্বন ভাগ এই আইসোটোপের সমপরিমাণ কোনো পদার্থের প্রাথমিক ইউনিট। প্রাথমিক ইউনিট হচ্ছে যে আয়ন হতে পারে, পরমাণু হতে পারে, অণু হতে পারে, এর পরিমাণকে 1 মোল বলে। অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্তের পর আমরা আরও সহজ মোলের ধারণাটা আমাদের কাছে আরও সহজ হয়ে ওঠে। যে অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত ছিল যে 1 মোল পদার্থে 6.023 × 10⁻23 এতটি অণু অথবা অণু পরমাণু আয়ন থাকে। 1 মোল পদার্থে এতটি অণু পরমাণু আয়ন থাকতে পারে। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে কি বলতে পারি? অর্থাৎ 6.023 × 10⁻23 এতটি অণু পরমাণু আয়নধারী পদার্থকে 1 মোল। এবং তিনি আরও তথ্য দিয়েছেন যে 1 মোল পদার্থের আয়তন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার 1 মোল পদার্থের আয়তন। এবং আরও তোমাকে জানাচ্ছি যে সেটা হচ্ছে যে কোনো অণু বা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তাহলে ওই পরিমাণ পদার্থকে ওই পদার্থের 1 মোল বলা হয়। তাহলে এই যে টোটাল একটা আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করলাম মোলকে, তাহলে আমরা যদি একটা বাক্যে লিখে নিই তাহলে সেটা আরও সহজ হবে। পারমাণবিক ভর, আণবিক ভর গ্রামে প্রকাশ করব হবে কত? 1 মোল। 6.023 × 10⁻23 এবং এর আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। আরেকটা বিষয় তোমাদের জানাতাম, যেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু আজকে আমি এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে মোল কি, এবং এটা নিয়ে যে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক গণনা, যে আমরা কিছু গাণিতিক সমস্যা করব। মোলার আয়তন কাকে বলে, মোলার দ্রবণ এবং শতকরা সংযুক্তি, এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাইলে দেখো, আমরা একটা বাক্যে অনেকগুলো তথ্য জেনে গেলাম যে কোনো পদার্থের পারমাণবিক বা আণবিক ভর যদি গ্রামে প্রকাশ করা হয়, তাহলে ওই পরিমাণ পদার্থকে ওই পদার্থের 1 মোল বলে। তাহলে 1 মোল পদার্থে কতটি অণু পরমাণু আয়ন থাকতে পারে? 1 মোল পদার্থে 6.023 × 10⁻23 এতটি অণু পরমাণু বা আয়ন থাকতে পারে। এবং এই 1 মোল পদার্থে বা এতটিও এই যে 6.023 × 10⁻23 এতটি অণু পরমাণুর আয়তন কত?
22.4 লিটার। তাহলে অবশ্যই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার। এখন আমি এই মোল সম্পর্কে অবশ্যই তোমরা ধারণা পেয়েছো। এখন আমি তোমাদের এই গাণিতিক সমস্যা নিয়ে যদি বলি, তোমাকে বলা হইল যে পাঁচটি পানি অণুর ভর কত? পাঁচটি পানি অণুর ভর কত? পাঁচটি পানি অণুর ভর। তাহলে তোমাকে প্রথমে কী করতে হবে? H2O এর আণবিক ভর হচ্ছে কত? এই যে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, পরমাণু হচ্ছে 2টা, অক্সিজেন হচ্ছে 16। এই যে অক্সিজেনের 16 আপেক্ষিক পারমাণবিক ভর, এই সম্পর্কে তোমাকে একটু নোট দেই যে একটি পরমাণুর ভরকে যদি কার্বন স্কেল অর্থাৎ পরমাণুর বিশেষ করে পরমাণুর পারমাণবিক ভর জানা থাকলে অণুর আণবিক ভর বের করা যায়। তাহলে এই যে পারমাণবিক ভর বের করার সিস্টেম, যে একটি পরমাণুর ভরকে তার পারমাণবিক ভর বের করার 3টে স্কেল ছিল, হাইড্রোজেন স্কেল, কার্বন স্কেল, অক্সিজেন স্কেল। তো সর্বশেষ যখন 1961 সালে IUPAC কর্তৃক আয়োজিত সম্মেলনে কার্বন স্কেলকে স্ট্যান্ডার্ড ধরা হয়। তাহলে কার্বন স্কেলের মান কত? কার্বন স্কেলের মানটা হচ্ছে, এটা তোমার জানার জন্য আমি সুবিধার জন্য বলছি, 1.0665 × 10⁻²4 এতটা। এটা হচ্ছে কার্বন স্কেলের মান, এত গ্রাম হচ্ছে কার্বন স্কেলের মান। অর্থাৎ কোনো একটি পরমাণুর ভরকে যদি এই কার্বন স্কেল দ্বারা ভাগ করা হয় তাহলে আপেক্ষিক আণবিক পারমাণবিক ভর পাওয়া যায়। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 18 পাচ্ছি। তাহলে 18 গ্রাম হচ্ছে 1 মোল। 18 গ্রাম হচ্ছে 1 মোল। তাহলে এখানে বলছে 5টি পানির অণুর ভর কত? তাহলে 5টি পানি, তাহলে 1 মোল পদার্থে কয়টি পানির অণু থাকবে? এত 6.023 × 10⁻²০। আমরা বলতে পারি 6.023 × 10⁻23 এতটি H2O অণুর ভর হচ্ছে 18। তাহলে একটি পানির অণুর ভর কম হবে, তাহলে 18 আর নিচে হচ্ছে 6.023 তাহলে এখানে প্রশ্ন বলা হচ্ছে 5টি অণুর ভর কত? 5টি অণুর ভর কত? তাহলে আমরা এখানে লিখব 5টি পানির অণুর ভর, তাহলে 18 × 5 আর নিচে হচ্ছে 6.023 × 10⁻²০। তাহলে দেখো এখানে যদি আমরা এই 10⁻23 এটাকে আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস। আর 18 আর 5 গুণ করবা, গুণ করে 6.023 দ্বারা যদি তুমি ভাগ দাও তাহলে ফলাফল আসবে তোমার 14.96। তুমি ক্যালকুলেটরে ভাগ দিয়ে দেখবা। এরপরে আমরা যদি দশমিকটা একবার পিছাই 1.49 × 10⁻20, তখন এটা কমে যাবে 22 হবে, এত গ্রাম। তাহলে দেখো পানির 5টি অণুর ভর কত আমরা পেয়ে গেলাম। 5টি পানির অণু, তোমরা এটা খাতায় উঠিয়ে নাও। তো শিক্ষার্থীরা তোমরা খাতায় উঠিয়ে নিয়েছ। তাহলে এভাবে আমি শুধু এখানে 5টি অণুর ভর বের করেছি। তুমি যদি চাও একটি অণুর ভর বের করতে পারো, এবং 1 গ্রামে, যেমন 1 গ্রামে কতটি পানির অণু থাকবে? তাহলে তুমি সেটাও বের করতে পারো। তখন তুমি কি লিখবা? 18 গ্রামে থাকে কত? 6.023 × 10⁻23। তাহলে 1 গ্রামে কত থাকবে? তাহলে 18 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 6.023 23। তাহলে ভাগ করলে ফলাফল যা আসবে ওইটাই দেবে। এভাবে তুমি আরো সমস্যা সমাধান করতে পারো। সেটা হচ্ছে যে তোমাদের যদি বলা হয় আমি শুধু পানি দিয়ে দেখাচ্ছি, তুমি এরকম বিভিন্ন যৌগ দিয়ে করবা। 5টি পানির অণুর আয়তন কত? 5টি পানির অণুর আয়তন কত? তাহলে দেখো 6.023 × 10⁻23
এতটি পানির অণুর আয়তন 22.4 লিটার। 4 লিটার। তাহলে একটির কত হবে? তাহলে উপরে 22.4 আর নিচে হচ্ছে 6.23 × 10⁻23। তাহলে 5টি পানির অণুর কত হবে? 5টি। তাহলে 5টি পানির অণুর আয়তন কত হবে? 22.4 × 5 আর হচ্ছে 6.023 10⁻23। তাহলে তুমি এটা ক্যালকুলেশন করে নিবা। এভাবে আমরা কি করতে পারি, অর্থাৎ 5টি অণুর ভর কত বা 1 গ্রামে কতটি পানির অণু থাকবে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি। তবে তোমাকে এটা মনে রাখতে হবে যে এই লাইনটা যদি তুমি মনে রাখো তাহলে যে কোনো সমস্যায় সমাধান করতে পারবে। তা আশা করি তুমি গাণিতিক সমস্যা বুঝেছো। এখন হচ্ছে মোলার আয়তন। তাহলে মোলার আয়তন কি? দেখো, মোলার আয়তন মানে এক মোল পদার্থ যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। খুব সহজ। এক মোল পদার্থ যে আয়তন দখল করে, এক মোল পদার্থের আয়তন হচ্ছে 22.4 লিটার। মোলার আয়তন। এখন আমরা মোলার দ্রবণ প্রস্তুত করব। এই মোলার দ্রবণ প্রস্তুত করব। আমরা মোলার দ্রবণ প্রস্তুত করব। এই যে মোলার দ্রবণ প্রস্তুত করব, মোলার দ্রবণের স্ট্যান্ডার্ড হচ্ছে যে তোমার 1 লিটার বা 1000 ml, 1 লিটার অথবা তুমি 1000 ml দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকবে। 1 মোল দ্রবীভূত থাকবে। তাহলে 1000 ml দ্রবণে, যেমন আমি যদি ক্যালসিয়াম কার্বনেটের কথা বলি, ক্যালসিয়াম কার্বনেট এর আণবিক ভরটা বের করি 40, কার্বন 12, 16 × 3, তাহলে হচ্ছে কত? 40, 12, 3 16 48, তার মানে 100। তাইলে 100 গ্রাম। এই 1000 ml দ্রবণে যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে, 1000 ml দ্রবণে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত থাকবে, তাহলে আমরা এটাকে বলবো মোলার দ্রবণ এবং এর শক্তি হবে 1 মোলার। এর শক্তি হবে কত? 1 মোলার। তাহলে 1000 ml। তাহলে আমরা কি বলতে পারি মোলার দ্রবণ কাকে বলে? যে 1000 ml দ্রবণে বা 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, যেমন তুমি সালফিউরিক অ্যাসিড নিতে পারো। সালফিউরিক অ্যাসিড হচ্ছে কত? আণবিক ভর হচ্ছে 98। তাহলে 1000 ml দ্রবণে 1000 ml দ্রবণে যদি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে, তাহলে এটাকে বলা হবে সালফিউরিক অ্যাসিডের মোলার দ্রবণ এবং এর শক্তি হবে কি? 1 মোলার। এখন আমরা তো মোলার দ্রবণ বললাম যে কোনো আয়তনে। তুমি পানি নিতে পারো, যেমন পানির সাথে পানিতে তো নিতে হবে পানি উৎকৃষ্ট দ্রাবক, এখানে মোলার দ্রবণ তৈরি করতে হয় ডিস্টিল ওয়াটার নিয়ে। তোমাকে বলা হইলো যে কার্বন ডাইঅক্সাইডের মোলার দ্রবণ তৈরি করতে। তাইলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বন 12, অক্সিজেন 16 × 2, তার মানে 44 গ্রাম। তাহলে 1000 ml দ্রবণে যদি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে, তাহলে এটাকে বলা হবে কার্বন ডাইঅক্সাইডের মোলার দ্রবণ। এরকম 1000 ml দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে তাকে বলা হবে মোলার দ্রবণ। মোলার দ্রবণটা তুমি কীভাবে প্রস্তুত করো, ঠিক না? তাহলে মোলার দ্রবণ প্রস্তুত করার জন্য তোমাকে দ্রবটা মেপে নিতে হবে। যেমন আমি ক্যালসিয়াম কার্বনেটের মোলার দ্রবণ যদি তৈরি করি, তাহলে আমাকে প্রথমত একটা বোতলে ফ্লাক্স নিতে হবে। আমি 1000 ml তৈরি করব। দেখো, এটা দাগ দেওয়া আছে 1000 ml অথবা 1 লিটার। তাহলে প্রথমত আমি 100 গ্রাম, যেহেতু ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কত? 100 গ্রাম। 100 গ্রাম মাইপা আগে আমি বোতলে ফ্লাক্সে নিয়ে নিই। তারপর হালকা পানি দেবো, এটা জাকাবো। জাকায় মিক্স করার পরে আস্তে আস্তে পানি দিয়ে আমি 1000 ml তৈরি করবো। তাহলে আমাদের প্রস্তুত হয়ে গেল কি? 1000 ক্যালসিয়াম কার্বনেটের মোলার দ্রবণ। এখন তোমাকে যদি নির্দিষ্ট, আমাদের পরীক্ষা করতে গেলে হয়তো 100 ml বা 150 ml দ্রবণ লাগে, এটা হলেই পরীক্ষা করা যায়। এখন আমরা 1000 ml যদি বা 1 লিটার মোলার দ্রবণ প্রস্তুত করি, সেক্ষেত্রে কিন্তু অনেক দ্রব অপচয় ঘটে। তাহলে অপচয় ঘটানো যাতে না ঘটে, সেজন্য আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ কী করতে হবে? মোলার দ্রবণ প্রস্তুত করতে হবে। তাহলে কাঙ্ক্ষিত পরিমাণ যদি আমরা মোলার দ্রবণ প্রস্তুত করতে চাই, দেখো এখন তোমাকে বলা হইল যে 250 ml ক্যালসিয়াম কার্বনেট
1 মোলার দ্রবণ প্রস্তুত করবে। দ্রবণ প্রস্তুত, তাইলে দেখো কতটুকু দ্রব লাগবে। তাহলে আমরা আগে দেখি ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, m। ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে কত, এর আণবিক ভর হচ্ছে কত 100, আর আয়তন হচ্ছে কত, আয়তন হচ্ছে 250 ml, আর 0.1 মোলার। শক্তি হচ্ছে S 0.1 মোলার। তাহলে W ইজ ইকুয়াল টু হোয়াট, দ্রবের পরিমাণ কতটুকু দ্রব লাগবে। দ্রবটা যদি তোমার জানা থাকে তাহলে আমরা কাঙ্ক্ষিত দ্রবণ তৈরি করতে পারি। তাহলে সূত্র আমি তোমাদের বলছিলাম এই যে সূত্রটা লেখা আছে, তাহলে আমরা জানি লিখব, আমি এদিকটা লিখে নিলাম যে W ইজ ইকুয়াল হচ্ছে MBS বাই 1000। তাহলে M হচ্ছে কত 100, তাহলে তুমি ভাগ দিলে চলে আসবে কত 0.25 গ্রাম। এই 0.25 গ্রাম আমি 100 গ্রাম না নিয়ে অর্থাৎ 250 ml দ্রবণ যদি তৈরি করি মোলার দ্রবণ, তাহলে আমাকে কি করতে হবে, এই 0.25 গ্রাম কি নিতে হবে, ক্যালসিয়াম কার্বনেট নিতে হবে। ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আমি 250 ml এর একটা গুলতলি ফ্লাক্স দিব এবং সেখানে এই দ্রব নিয়ে দাগ পর্যন্ত পানি দিয়ে আমরা কি 250 ml পর্যন্ত করবো। তাহলে আমাদের প্রস্তুত হয়ে যাবে 250 ml এ 0.1 মোলার ক্যালসিয়াম কার্বনেট দ্রব। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি শতকরা সংযুতি নিয়ে আলোচনা করব। কারণ শতকরা মানে হচ্ছে কি প্রতিশতে, মানে 100 গ্রাম। তাহলে 100 গ্রাম যোগের মধ্যে প্রতিটি মৌল কি পরিমাণে আছে তার পরিমাণের যে সংক্ষিপ্ত প্রকাশ, তার প্রকাশে হচ্ছে কি শতকরা সংযুক্তি। তাহলে প্রথমত আমি তোমাদেরকে বলছি শতকরা সংযুক্তি বের করতে হবে যৌগ থেকে এবং নমুনা হতে। প্রথম যৌগ যদি বলি, যেমন সালফারিক অ্যাসিডে H2 আছে 4A, হাইড্রোজেন অক্সিজেন সালফার অক্সিজেনের সংযুতি বের করব, এর সংযুতি কত। তাহলে প্রথমত কি করতে হবে, সালফিক অ্যাসিডের আণবিক বের করবা। সালফিক হচ্ছে 1, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে কত 16 গুণ 4, তার মানে 2, 32, 4, 16, 64, তার মানে 98। এখন দেখো সংযুক্তি বের করার নিয়ম হচ্ছে কি, শতকরা সংযুক্তি নিচে হচ্ছে যৌগের আণবিক ভর, এখানে পার্সেন্টেজ হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর ভর ইনটু হচ্ছে বরাবর 100। তাহলে এখন আমরা যদি হাইড্রোজেন বের করে দেখো, হাইড্রোজেন পরমাণু আছে ওইটা 2টা, এর ভর হচ্ছে কত 1, আর এখানে সূত্র হচ্ছে কত 100 আর 98। তাহলে ভাগ দিলে কত হবে 0.204 এত পারছে। তুমি কাজটা করে নিবা। আমরা যদি সালফার বের করতে চাই, দাও সালফার কয়টা আছে, সালফার আছে একটা, ভর হচ্ছে 32। তাইলে 1 গুণ 32 ইন্টু 100, নিচে হচ্ছে কত 98, এত পার্সেন্ট 65%। এখন দাও অক্সিজেন, তাহলে অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে তোমার 4টা, 16 গুণ 100, তাহলে ভাগ 98%। তাহলে এটা হচ্ছে তোমার 65.31%। তাহলে আমরা পেয়ে গেলাম যে হাইড্রোজেন 2.04% এবং সালফার হচ্ছে কত 32.65% এবং অক্সিজেন হচ্ছে 65.31%। এভাবে কি তোমাকে বিভিন্ন ধরনের যৌগ দেওয়া থাকতে পারে, তুমি ওই যৌগ থেকে কী করতে পারো, এভাবে শতকরা সংযুক্তি বের করতে পারো। তুমি খাতায় উঠে নাও, এরপর আমাদের পরবর্তী যেটা হচ্ছে নমুনা থেকে, আমরা নমুনা থেকে করবো, তুমি এটা উঠে নাও। এখন আমাদের সর্বশেষ যে টার্ম সেটা হচ্ছে নমুনা বিশ্লেষণ করে আমরা শতকরা সংযুক্তি বের করব। এখন মনে করো যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের একটি নমুনা হচ্ছে
8.93 গ্রাম নমুনার ভর। এখানে কার্বন পাওয়া গেল 3.572 গ্রাম আর হাইড্রোজেন পাওয়া গেল 0.595 গ্রাম। তাইলে এখানে শতকরা সংযুক্তি বের করতে বলছে। তাহলে দেখো আমরা দেখতেই পাচ্ছি এখানে অক্সিজেনের পরিমাণটা দেওয়া নেই। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, আমরা লিখে নেব কার্বন কত 3.572 গ্রাম কার্বন, হাইড্রোজেন হচ্ছে 595 গ্রাম, তাহলে অক্সিজেন কত হচ্ছে 8.93। এটা থেকে এই দুইটার বাদ যাবে, অর্থাৎ 3.572 প্লাস 0.595 গ্রাম, তাহলে হচ্ছে কত 93। তুমি এই দুইটার যোগ করে দেখবা, এই দুইটার যোগফল আসে, এই দুইটার যোগফল 4.167 গ্রাম, আর বিয়োগফল হবে 4.763 গ্রাম। তাহলে আমরা অক্সিজেন পেয়ে গেলাম। তোমরা এটা খাতায় উঠিয়ে নাও, আমি এটা মুছে ফেলবো আর কি, এখানে বাকি অঙ্কটা করতে হবে, তোমরা এটা উঠিয়ে নাও। তো আশা করি তোমরা উঠিয়ে নিয়েছ। এখন দেখো উপর থেকে একটু করি, তাহলে কার্বনের পরিমাণ দেখো, কার্বন হচ্ছে কত, তাহলে নিচে ছিল আমাদের যৌগের ভর 8.93 আর কার্বনের পরিমাণ ছিল কত 3.572, তো 100 এত পার্সেন্ট, 40%। তুমি ভাগ দিয়ে দেখো, কার্বন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন ছিল কত 8.93, 595, যেটা হাইড্রোজেন ছিল 595 ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ, বাকি আসবে তোমার 6.66%। এখন দেখো অক্সিজেন, অক্সিজেনটা আমরা পাইছি কত 4.762, নিচে হচ্ছে 8.93 আর এখানে গুণ হবে 100%, এটা 53.34%। তাহলে আমরা পেয়ে গেলাম কার্বন 40%, হাইড্রোজেন হচ্ছে কত 6.6% এবং অক্সিজেন হচ্ছে কত 5334%। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিভাবে শতকরা সংযুক্তি বের করতে হয় এই বিষয়টা অবশ্যই স্পষ্টভাবে বুঝেছো। যৌগ থেকে কিভাবে শতকরা সংযুক্তি বের করতে হয় আমি তোমাদেরকে দেখিয়েছি, এবং এটা নমুনার যদি তথ্য দেওয়া থাকে যে একটি এখানে প্রথমত আমাদের নমুনার ভর দেওয়া আছে 8.93 গ্রাম, তোমার জানা আছে। পাশাপাশি আমরা প্রথমে কি করছি, অক্সিজেনটা বের করে নিয়েছি, বের করার পরে কার্বনের পরিমাণকে নমুনার দিয়ে ভাগ করেছি, সেখানে আছে কত 40%। এভাবে ধারাবাহিকভাবে আমরা কাজটা করে প্রত্যেকটা কি শতকরা সংযুক্তি পেয়েছি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা শতকরা সংযুক্তি বের করার দুটি পদ্ধতি তুমি ভালোভাবে শিখেছো, এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম মোলের বিভিন্ন গাণিতিক সমস্যা, মোলার আয়তন কি এবং মোলার দ্রবণ কীভাবে প্রস্তুত করে, বা নির্দিষ্ট মাত্রার মোলার দ্রবণ এই সূত্র ব্যবহার করে কীভাবে প্রস্তুত করে, এবং শতকরা সংযুক্তি বের করার যে দুটি পদ্ধতি যৌগ থেকে এবং নমুনা থেকে, এই সকল বিষয়ই আশা করি তুমি বুঝতে পেরেছো এবং বাসায় এটা প্র্যাকটিস করবা। আমি তোমাকে আজকে কোনো ভারী কাজ দিলাম না, অর্থাৎ তুমি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। পরবর্তী পর্বে এই ক্লাসের দ্বিতীয় পর্বটা যখন অনুষ্ঠিত হবে তখন আমি তোমাকে আমার পার্ট থেকে একটা সৃজনশীল দেবো, তখন দেখবো যে আসলে তুমি কতটা বুঝতে পেরেছো আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।